ভেঙে চোরমার ডায়মন্ড হারবার মডেল, ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, জামানত জব্দ তৃণমূলের, সিপিএম দ্বিতীয়। কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে, কটাক্ষ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবার অন্যদিকে বেআইনি নির্মাণে জিরো টলারেন্স এই রাজ্যের সরকারের, শহর থেকে জেলা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক অবৈধ নির্মাণ। এই আলোচনায় সেই সমস্ত ছবি আপনাদের সামনে রাখবো, জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু তার আগে শুরু করব ফলতা দিয়ে, যে ফলতায় ডাহা ফেল করলো তৃণমূল, মুখ থুবড়ে পড়লো ডায়মন্ড হারবার মডেল। ফলতার পুনর্নির্বাচনে লক্ষাধিক ভোটে জিতল বিজেপি, আর চতুর্থ স্থানে থেকে জামানত বাজেয়াপ্ত হয়ে গেল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। জয় উৎসর্গ করলাম ফলতাবাসীকে, জিতে বললেন বিজেপি প্রার্থী। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যেন চৌঠা মের রিপিট টেলিকাস্ট। সারা রাজ্যের মতো এবার ফলতার পুনর্নির্বাচনেও আছড়ে পড়ল গেরুয়া ঝড়, মুখ থুবড়ে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর তৃণমূলের প্রার্থী স্বঘোষিত পুষ্পা, যিনি ঝুঁকে গানেহি বলে হুঙ্কার দিয়েছিলেন, ভোটের ফলে তিনি ঝুঁকলেনই না, একেবারে শুয়ে পড়লেন। পুনর্নির্বাচনের আগে ভোটের ময়দান ছেড়ে পালিয়েছিলেন তৃণমূল প্রার্থী, সেখানেই বিপুল ভোটে জয়ী হল বিজেপি। তৃণমূল নেমে গেল চতুর্থ স্থানে, দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম, উল্লেখযোগ্যভাবে তৃতীয় স্থানে রইল কংগ্রেস। তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে, পুষ্পার বসও কোন দিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালায় সেটাই দেখুন। তৃণমূল শেষ। 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট হলেও একমাত্র ব্যতিক্রম ছিল ফলতা। ভোটে কারচুপি থেকে ভয় দেখানো, ভুরি ভুরি অভিযোগ ওঠায় গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সেই পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছিল 90% কাছাকাছি। রবিবার ভোটের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ভোট পেয়েছেন 1,49,666টি, যা 71% বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুর্মীর ঝুলিতে গেছে 40,645টি ভোট, অর্থাৎ 19% সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর চতুর্থ স্থানে থাকা তৃণমূল প্রার্থীকে ভোট দিয়েছেন মাত্র 7,783 জন, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি, অর্থাৎ 1,09,021 ভোটে জয়ী হল বিজেপি। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই 40,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,68,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। আর 2 বছর কাটতে না কাটতেই এই আসন থেকে বিজেপি প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। ফলতাবাসী এবং হাসিমনগরের যেসব মানুষজন যারা যেভাবে রাস্তায় নেমেছিলেন এবং ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসর্গ করেন। একদিকে গণনা কেন্দ্রের বাইরে থেকে শুরু করে ফলতার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উল্লাস, আর অন্যদিকে তাদের অভিযোগ যাকে কেন্দ্র করে সেই জাহাঙ্গীর খানের বাড়িতে পুরো নিস্তব্ধতা, যেখানে দেখা যাচ্ছে যে বাড়িতে বাইরে থেকে ডাকলে বারবার ডাকার পরেও কেউ সাড়া দিচ্ছেন না, প্রতিবেশীরা জানাতে পারছেন না তিনি কোথায় আছেন। জাহাঙ্গীর খানের বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। বারবার বিজেপির বিভিন্ন নেতৃত্ব যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন, যেখানে পুষ্পার কথা বলা হচ্ছে, যাকে কেন্দ্র করে এই আলোচনা হচ্ছে, সেই জাহাঙ্গীর খানের কিন্তু দেখা নেই। এদিন ভোটের ফল বেরোনোর আগেই উচ্ছ্বাস শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের মধ্যে। ঢাকের বাদ্যি, আবির খেলা, মিষ্টি বিতরণ থেকে মন্দিরে মন্দিরে পুজোও দেন বিজেপি কর্মী সমর্থকেরা। জায়গাটা ফলতার দিঘির পাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিঘির পাড়ের একটা মনসা মন্দির, এবং মা মনসার পুজো দেওয়া হচ্ছে। যখন গণনার প্রায় মাঝ পর্যায়ে এবং বিজেপির জয় একরকম নিশ্চিত, এই কারণেই তারা এই পুজো দিচ্ছেন তাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য। রবিবার ফলতার পুনর্নির্বাচনের পর রাজ্যে 294টি আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 208-এ। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা রইল একই। হিন্দোলদে সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। ফলতার পুনর্নির্বাচন বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি, যেখানে বিজেপির মুকুটে আরও একটা
পালক যোগ হলো, কারণ তাদের আসন সংখ্যা বাড়লো, অর্থাৎ 207 ছিল, হলো এবার 208। আমি এখান থেকে স্বপনদার কাছে আসবো। স্বপনদা, মানে আমরা যেরকম কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি হিন্দোল যেরকম দেখাচ্ছিল, মানে বলছিল যে 2024-এর লোকসভা ভোটে এই বিধানসভা আসনে একেবারে 1,68,000-এর লিড পেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, ফলতার পুনর্নির্বাচন তো তা দেখিয়ে দিল। একেবারে তৃণমূলকে 4-এ চলে যেতে হলো, তার থেকেও বড় কথা জামানত জব্দ হলো তৃণমূলের। ফলতার জনদেবতাকে প্রণাম জানাই। তারা তাদের মনোভাব তাদের ওই ইভিএম মেশিনে তারা প্রকাশ করেছেন, এটা করাটা স্বাভাবিক ছিল। তারা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারতো না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতত। লোকসভার নির্বাচনে মাত্র 15,000 ভোট পেয়েছিল বিজেপি, 1,68,000 ভোটে যুবরাজ জিতলেন। সেই যুবরাজ তাদের সেনাপতি ওই ময়দানে নেমেছিলেন। তিনি তো নিজেকে আবার কি যেন বলেছিলেন, এটা পুষ্পা ঝুঁকেগা নেই। ঝুঁকবে কোথায়? সে তো ছিপেই রইল, এমনভাবে পালিয়ে রইল, লুকিয়ে রইল, মানুষ তাকে খুঁজে বেড়াচ্ছে। তিনিও পালিয়ে রইলেন, তার যে প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি পালিয়ে রইলেন। এটা তো জানা কথা, জনগণ যখন দেয় ছটফট ফাটকে দেয়, আর জনগণ যখন নেয় তখন ঝেঁটিয়ে তুলে নেয়। তো ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে তৃণমূলকে। তৃণমূল যদি বিদায় হয়ে গিয়ে থাকে, তার হয়ে যেই লড়বে তারও বিদায় সব অবশ্যম্ভাবী, তাকে হারতেই হবে। এবং সেটাই জনগণ দেখিয়েছে। মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক অধিকার চায়, ভোটাধিকার চায়। আপনি কণ্ঠরোধ করতে পারেন না, মানুষকে ভোট দিতে দেওয়া হবে না, তাকে কথা বলতে দেওয়া হবে না। 1,68,000 ভোটে জেতার সময় মমতা ব্যানার্জির ওই দিনই ভাইপো বিদায় করা উচিত ছিল, উনি করেননি। উনি অন্ধ স্নেহে ধৃতরাষ্ট্র হয়েছিলেন। ধৃতরাষ্ট্র হলে যা হয় তাই পশ্চিমবাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে। আজকে পশ্চিমবাংলা থেকে ওনার লোটা কম্বল সব চলে গেছে, আর তো কিছু নেই। কি করবেন উনি? আমি তো ভাবছি উনি এখন কি করবেন। আমি একটু আগে শুনলাম যে উনি নাকি ফেসবুকে বিপ্লব করবেন, এখন নাকি রেগুলার ফেসবুকে আসবেন একটা নির্দিষ্ট সময়। আরে আপনি মানুষের বুকেই নেই, আপনি ফেসবুকে থেকে করবেন কি? মাঠে নামবেন, আপনার পিছনে একটা লোকজন নেই, আপনাকে রবীন্দ্রনাথের ওইটাই গাইতে হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। আপনি একলাই চলতে হবে, ফাঁকা কলসির আওয়াজ বেশি, আপনারা আওয়াজ থাকবে এই ফেসবুকেই থাকবে, জনগণের বুকে নয়। জনগণ যখন আপনাকে বিদায় দিয়েছে, চিরতরে বিদায় দিয়েছে, তৃণমূল কংগ্রেসের আর কোনো উত্থান হবে না। কারণ একদিন আমি এই চ্যানেলে বসে বলেছিলাম, যেদিন তৃণমূল হারবে সেদিন তৃণমূলের নাম নিশানা থাকবে না। এটাই নিয়ম, এটাই ভবিতব্য। আর এই ভবিতব্য জনগণ ফলতাতে দেখিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবার মডেল চুরমার, তৃণমূল চুরমার যদি হয় তো ডায়মন্ড হারবার, তৃণমূলের ডায়মন্ড হারবার মডেলও চুরমার। রিগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মিথ্যে ফলস ভোট দিয়ে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারেন না। এটা গণতন্ত্র। গণতন্ত্রের স্বৈরতন্ত্রের কোনো স্থান নেই। গণতন্ত্রের মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তার উদাহরণ 1977 সালে 75-এর জরুরি অবস্থার পর 77 সালে দেখিয়েছিল কংগ্রেস ফিরতে পারেনি। আর ঠিক তেমনিভাবে তৃণমূল কংগ্রেস তার গণতন্ত্রকে কেড়ে নেওয়ার, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে ফলটা, সেটা হাতে নাতে পেয়েছে। ফলতার মানুষ আজকে সবচেয়ে খুশি, তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সারা পশ্চিমবাংলার মানুষ তাদের সঙ্গে সামিল হয়েছে, তাদের সঙ্গে উচ্ছ্বাসে তারা সামিল হয়েছে। তারা ফলতার মানুষকে ধন্যবাদ জানাচ্ছে যে তোমরা যুবরাজকে বিদায় করনি, যুবরাজের সঙ্গী সাথী মডেল যা কিছু আছে সব একসঙ্গে ভ্যানিশ করে দিয়েছো, তোমরা একদম গঙ্গায় বিসর্জন করিয়ে দিয়েছো। এখন আর কোনোদিন ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। এমন একটা দিন বাংলার মানুষ। আর একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন ফলতার মানুষকে 1 লক্ষ ভোটে জেতাবেন। ফলতার মানুষ তাকে 1 লক্ষ নয়, 1,09,000 ভোটে জিতিয়েছে। এই ভোট যে দেওয়ার জন্য ফলতার মানুষ 2 হাত ভরে বিজেপিকে দিয়েছে। ফলতার মানুষের জন্য বিজেপি সরকার 2 হাত ভরে দেবে। এটা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, সরকারের প্রতিশ্রুতি। সরকার যদি কোনো প্রতিশ্রুতি দেয় সেটা রক্ষা করে, আর বিজেপি রক্ষা করে বলেই মানুষ বিজেপিকে বিশ্বাস করে। আর এটাই বিজেপির অঙ্গীকার। ফলতার মানুষের জন্য নতুন দিন, নতুন সূর্য, নতুন আকাশ, মানুষ নতুন ভালোবাসা, নতুন বাতাস পাবে, নিঃশ্বাস নিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। দেখুন স্বপনদা যেটা বলছেন যে গণতন্ত্রের স্বৈরতন্ত্রের কোনো স্থান নেই, ঠিকই তো, কিন্তু এই অভিযোগটা বারে বারে এসেছে। বিশেষ করে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ যখন সামনে এসেছে, এই স্বৈরতন্ত্রকেই তো বারে বারে দিনের পর দিন, বছরের পর বছর গণতন্ত্রের মোড়কে পেশ করার চেষ্টা হয়েছে, এবং এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল বলে বারে বারে অভিযোগ সামনে এসেছে। আমি দেবনারায়ণদার কাছে যাওয়ার আগে দর্শকদের বলবো, হাসিমনগরের কথাটা একবার মনে করুন। হাসিমনগরের ওই মহিলারা কিভাবে রাস্তায় এসেছিলেন, তাদের
কিভাবে অত্যাচার করা হয়েছিল, তাদের কিভাবে থ্রেট দেওয়া হয়েছিল, খতম করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। এই যখন পুনর্নির্বাচন হচ্ছে, আমাদের প্রতিনিধিরা দেখিয়েছিলেন যে 2021-এর ভোটের পর দোকানে ভাঙচুর চালানো হয়েছিল, যাকে বলে ধোপানাপিত বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এইগুলোই ছিল ডায়মন্ড হারবার মডেলের টুকরো টুকরো একটা ছবি বলে বারে বারে অভিযোগ সামনে এসেছে। আজকে যখন দেবনারায়ণ দা নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ সাধারণ মানুষ পাচ্ছেন, তারা পুরো হিসেব বুঝে নিচ্ছেন। ওই যে বলেছিলাম না, কার জয় হলো কার পরাজয়, কারও বৃদ্ধি কার হলো কার, রবীন্দ্রনাথের কথা। হ্যাঁ, হয়ে গেল, জয় একজনের হয়ে গেল, আর একজন অত্যন্ত পায় 4% পেল। নিশ্চয়ই তুমি যে কথাটা বলেছো, নিঃসন্দেহ যে আজকে জনগণের যে তিক্ততা, তার সেটা ব্যালট বাক্স দিল, এটা একেবারে স্বীকার করতে হবে এবং মাথা পেতে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় বক্তব্য স্বপন আর একটা কথা বললো যে যা একবারে গেছে কোনো দিন ফেরে না। আপনি যার নামে বললেন 77-এ, সে আবার 80-তে ফিরে আসলো, ফেরা যায় না, এটা কথা না, কোথায় ফেরা নিশ্চয়ই যায়। ইন্দিরা গান্ধীতে ফিরল, কোথায় পশ্চিমবাংলায় ফিরলো? পশ্চিমবঙ্গে না, ইন্দিরা গান্ধী ফিরল। আরে পশ্চিমবাংলার কথা বলছি, পশ্চিমবঙ্গে না, আমি সারা ভারতবর্ষে চলে গেল না, আমি ছোট মানুষ। আচ্ছা, দেবনারায়ণ দা বলে নিন, দেবনারায়ণ দা বলে নিন। আমি বলি, তারপরে জয়ললিতা তো ফিরল, এরকম অনেক কাণ্ড আছে। সুতরাং ফেরা যাবে না কথা না। আমি তো সকালেও এক জায়গায় বলছিলাম, ইন ওয়ার ইউ ক্যান অনলি বি কিল অনস, বাট ইন পলিটিক্স মেনি টাইমস। পলিটিক্সে অনেকবার মৃত্যু হয়, অনেকবার জেগে ওঠে। তার মানে ওই বললে এই আর ফিরবে না, বহুবার বহু জায়গায় ফিরেছে। সুতরাং এটা কোনো কথা না। যে এর থেকে তৃণমূলকে শপথ নিতে হবে যে অন্যায়টা করেছে, মানুষ যেটা দেখিয়ে দিয়েছে, এই অন্যায়টাকে রিসাফেল করতে হবে। এবং আজকে অনেকেই জেলে যাচ্ছে, তার কর্মের জন্য জেলে যাচ্ছে। সুতরাং এটাকে বুঝে শুনে তৃণমূলকে ঝাড়াই বাছাই করে পরিবর্তন করে আবার এগোতে হবে। আমি বিশ্বাস করি ফেরা অবশ্যই যায়, কিন্তু এই যে এলিমেন্টগুলো আছে এদেরকে ঝেড়ে ফেলে নতুন করে যদি তৈরি করা যায়, আমি আশা করি ফেরা সম্ভব। কিন্তু এইগুলো আগে কেন তৃণমূলের নজরে আসেনি দেবনারায়ণ দা? এখন তো সেই প্রশ্নগুলো সামনেই আসবে। আমি আসবো আপনার কাছে আবারও পরবর্তীতে। আমি একটু বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, পুনর্নির্বাচনে আজকের ফলাফল নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু যদি একটু ব্যালট বক্সের দিকে নজর রাখি, সেখানে 2349টির মধ্যে পোস্টাল ব্যালটে 2349টির মধ্যে জাহাঙ্গীর খান, তৃণমূলের যিনি প্রার্থী, তিনি পেয়েছিলেন 1526টা, আর সেখানে বিজেপি পেয়েছিল 245টা। কোথাও গিয়ে যে সন্ত্রাস হয়েছিল বা সে যে স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারেনি, সেটা আবারও প্রমাণিত। কারণ পোস্টাল ব্যালটের যদি ওই রেজাল্ট হয়, স্বাধীনভাবে যদি মানুষ ভোটটাই দিতে পারতো, তাহলে আজকে পুনর্নির্বাচনে 4-এ চলে আসতে হতো না তৃণমূল কংগ্রেসকে। একেবারে মানে যে কারণে আজকে পুনর্নির্বাচন হলো, ইলেকশন কমিশনের এত নজরদারি সত্ত্বেও জাহাঙ্গীর খান 65টার উপর বুথে তারা ভোটের জালিয়াতি করেছিল। কোথাও টেপ লাগিয়ে দিয়েছিল, কোথাও সুগন্ধি লাগিয়ে দিয়েছিল, কোথাও সিসি ক্যামেরাকে অফ করা হয়েছিল। ফলে তুমি বুঝতে পারছো মানে কিভাবে ইলেকশনটা ওইরকম ডেসপারেট কোথায় ছিল, কতটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হলে ইলেকশন কমিশনের এত কড়া নজরদারি সত্ত্বেও জাহাঙ্গীর খান কার্যত তার টার্মস অ্যান্ড কন্ডিশনে ভোটটা করে নিয়েছিল। ইলেকশন কমিশন যদি না বাদ দিত, তাহলে হয়তো তিনিও লাখ লাখ ভোটে জিততেন। তার কারণ হলো যে পোস্টাল ব্যালট নিয়ে তোমার চ্যানেলের দিনের পর দিন আমি চিৎকার করেছি। আমি বারবার বলেছি যে পোস্টাল ব্যালট তৃণমূলের একাংশ কিন্তু লুট করছে এবং প্রশাসনের একাংশ তার সাথে যুক্ত হয়েছিল। পরের দিকে ইলেকশন কমিশন কিছু নজরদারি বাড়ানোতে পোস্টাল ব্যালট কিছুটা বেটার ওয়েতে ডিস্ট্রিবিউশন হয়েছে এবং ভোট করেছে, কিন্তু জাহাঙ্গীর তার মধ্যেই ভোট করিয়ে নিয়েছে। বুঝতে পারো তুমি, 1526টা ভোট, 2349টা ভোটের মধ্যে ও একাই 1526 ভোট করে নিয়েছে, যেখানে প্রায় 500 ভোট হলো রিজেক্টেড হয়েছে। আর সেখানে বিজেপির প্রার্থী 245টা মাত্র ভোট পেয়েছে, আর সিপিএম প্রার্থী যে আছে সেকেন্ড পজিশন পেয়েছে, সে 20টা ভোট পেয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে এই নির্বাচনেও জাহাঙ্গীর কিন্তু জাহাঙ্গীরের মতনে খেলেছিল, পুষ্পার মতন খেলার চেষ্টা করেছে, মানুষকে ভয় দেখিয়ে ভীত সন্ত্রস্ত করে কিন্তু পোস্টাল ব্যালটটা যেতে করেছিল, এই খবরটা কিন্তু নানা স্তরে এসেছিল। আর তারপরেও ভোটের দিন যে ভোটটা ও করেছে 29 তারিখ, যে কারণে ভোটটাকে বাতিল করতে হয়েছে এবং নতুন করে ভোট নিতে হয়েছে,
সেখানেও কিন্তু সে কার্যত তার মতন করে দুর্বৃত্তায়ন করে ভোট করেছে, বহু লোককে ভোট দিতে দেয়নি। সেটা এবার যখন রিপোল হলো, আবার যখন পুনর্নির্বাচন হলো, সেখানে গ্রামের পর গ্রাম মানুষ এসে বলেছে যে এই ছেলেটা আমাকে ভোট দিতে যায়নি, জাহাঙ্গীর বাহিনী আমাকে ভোট দিতে দেয়নি, সেদিন আমাদের সন্তুষ্ট করে রেখেছিল, গ্রামের বাইরে আসতে দেয়নি। ফলে তুমি বুঝতে পারছো তো, এই নির্বাচনের ফলাফল পরিষ্কার করে প্রমাণ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, জাহাঙ্গীরের সেনাপতিত্বে কি ধরনের অত্যাচার ফলতাতে হয়েছে, কি ধরনের অত্যাচার ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে হয়েছে। ফলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,68,000 ভোটে জয়ের কথা বলেছিল, গর্ব করে বলেছিল 7,11,000 ভোটে জিতেছি, আজকে যখন সাধারণ মানুষের রায় তার বিপক্ষে গেছে, তিনি 1,08,000 ভোটে হেরেছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত, নৈতিক কারণে উচিত সাংসদ পদ ছেড়ে দেওয়া, সাংসদ পদ থেকে রিজাইন করা উচিত। কারণ তিনি যে ডায়মন্ড হারবার মডেলের কথা বলেছিলেন, তিনি যে জনগণের সমর্থনের দাবি করেছিলেন 7,11,000, সেই সমর্থন তার যে জালিয়াতি সমর্থন ছিল, সেটা যে ভোট লুটের সমর্থন ছিল, সেটা বহু সংখ্যক মানুষকে ভোট না দিয়ে যেভাবে তিনি এই ব্যবধান তৈরি করেছিলেন, তারপরে আজকে যখন নির্বাচনের মাধ্যমে সেটা প্রকাশ পেয়ে গেল যে তিনি জালিয়াতি করে জিতেছিলেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক এখতিয়ার নেই, অধিকার নেই ওই পদে থেকে যাওয়ার। এটা আমি পরিষ্কার করে বলতে চাই, যদি সত্যি মূল্যবোধের রাজনীতি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নীতি নৈতিকতার রাজনীতি যদি দেখাতে চান, তাহলে তার পদত্যাগ করা উচিত। পদত্যাগ করে আবার মানুষের রায় ডায়মন্ড হারবার থেকে নেওয়া উচিত। না হলে কিন্তু এই প্রশ্নটা বারবার আসবে যে উনি যে 7,11,000 ভোটে জিতেছিলেন, সেটা আরামবাগের অনিল বসুর মডেল ছিল, সেটা সাধারণ মানুষের ভোট ছিল না, সেটা লুটের ভোট ছিল। সেই লুটের ভোট দিয়ে তিনি 7,11,000 ভোটে জিতেছিলেন। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলতে চাই, আজকের রেজাল্ট কিন্তু প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কেবল চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তা নয়, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটাররাও কিন্তু সরে এসেছে। আজকের রেজাল্টের দুটো দিক ধরা পড়ে, একটা হলো হিন্দু ভোটের পুরো কনসলিডেশন বিজেপির পক্ষে, আর মুসলিম ভোটেরও একটা অংশ তৃণমূল কংগ্রেস বিজেপি পেয়েছে গত 20 দিনের গভর্নেন্সের প্রশ্নে। কিন্তু মেজর যে মুসলিম ভোটটা তৃণমূলের সাথে ছিল, সেটা পুরোপুরি সিপিআইএম দল পেয়েছে, বামেরা পেয়েছে। ফলে রাজ্য রাজনীতিতে আগামী কিছুদিনের মধ্যে হয়তো একটা বড় পরিবর্তন আসতে পারে। প্রধান বিরোধী দল বিজেপি এবং তার প্রতিপক্ষ লেফট, যদি লেফট রাস্তার রাজনীতি করতে পারে। কিন্তু আজকের রেজাল্ট খুব পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রিজেকশন অফ তৃণমূল কংগ্রেস, যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসের কে তারা প্রত্যাখ্যান করছেন। এবং একই সাথে হিন্দু ভোটাররা তো বটেই, তুমি যদি ভোটের স্ট্যাটিস্টিক্সটার দিকে তাকাও, তাহলে দেখবে ওখানে যে 63% হিন্দু আছে, তার বাইরে 37% মুসলিম ভোটার আছে। কিন্তু বিজেপি ভোট পেয়েছে প্রায় 5% মতন, তার মানে 7-8% অতিরিক্ত ভোট তারা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের থেকে পেয়েছে। অর্থাৎ খুব পরিষ্কার, এটা কি ঠিক? 69% কি হিন্দু ভোট? 20 দিনের শাসন ব্যবস্থা। না, বলছি তাও যদি হয়, বিশ্বনাথ যেটা পরিসংখ্যান দিচ্ছে সেটা যুক্তিযুক্ত। আপনার কথা অনুযায়ী দেবনারায়ণ 69ও যদি হয়, বিজেপি প্রার্থী 71.2% পেয়েছে, এই বাড়তি 2% তাহলে কোত্থেকে পাচ্ছেন? নিঃসন্দেহে বিস্তর আলোচনার সুযোগ এক্ষেত্রে রয়েছে। আমি এইখানে দর্শকদের কাছে পরের প্রতিবেদন রাখবো। নাম তিনি কারুর করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সরাসরি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তিনি, পোস্ট করছেন এই বলে একেবারে ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হারবার মডেলে পরিণত হয়েছে। ফলতার পুনর্নির্বাচনে বিজেপির লক্ষাধিক ভোটে জয়ে পোস্ট করে এই কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10 বার জন্ম নিলেও ডায়মন্ড হারবার মডেলের সামান্যতম আচরও কাটতে পারবে না বলে একটা সময় হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তার জবাব পাওয়া গেল। দেখুন। ভেঙে চুরমার হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল। পুনর্নির্বাচনে ফলতায় গোহারা হেরে গেল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফার্স্ট বয় জাহাঙ্গীর খানের ঠাঁই হল 4র্থ স্থানে। জামানত বাজেয়াপ্ত হল তৃণমূলের। আর তারপরই সমাজ মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখলেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হল তৃণমূলের হারবার মডেলে, অর্থাৎ হেরে যাওয়ার মডেলে। আজকে ফলতার রিপোর্ট ছিল, জানেন তো,
কত ভোটে জিতেছে বিজেপি জানেন? 1,08,000 ভোট। पुष्पा कहाँ है तुम? এখানে একটা বাই ইলেকশন হবে, ফলতার মতো ব্যবধান করে দেবেন তো? করে দেবেন? কাজও চলতে থাকবে, এগুলো চলতে থাকবে। গত শনিবারই ফলতায় প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে 1 লক্ষ ভোটে জেতানোর আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পাণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। আর এদিন ভোটের ফল বেরোতে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা জিতেছেন 1,09,021 ভোটে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপির প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম, জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ শোধ করব। সোনার ফলতা গড়ার জন্য আমরা দায়বদ্ধ। ফলতা বিধানসভা কেন্দ্র তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সাংসদ হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন শব্দবন্ধ উঠে আসে, ডায়মন্ড হারবার মডেল। আমি গর্ব করে বলতে পারি হোয়াট ডায়মন্ড হারবার থিংস টু দ্য রেস্ট অফ বেঙ্গল থিংস টু মডেল। বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে। এমনকি ফলতা কেন্দ্রে কমিশন পুনর্নির্বাচনের ঘোষণার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলেছিলেন, 10 বার জন্ম নিলেও তোমাদের বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের হাতের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে সামান্যতম আঁচড়ও কাটতে পারবে না। রবিবার তার সেই ডায়মন্ড হারবার মডেল মুখ থুবড়ে পড়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কারুর নাম না নিয়ে কটাক্ষ করে লিখেছেন, প্যারাশুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই বাঘের ছাল পরিহিত বেড়াল। দ্বিতীয় দফার ভোটের আগে গত 26 এপ্রিল ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের হয়ে প্রচারে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তার মুখে শোনা গেছিল ফার্স্ট বয় ফলতার কথা। দেখো, বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে কি পশ্চিমবঙ্গের ফার্স্ট বয় হতে চলেছে ফলতা আর বিজেপি ভোকাট্টা। আর এদিন ফলতার ফলে দেখা গেল ফার্স্ট বয় নয়, লাস্ট বয় হয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লিখেছেন, এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘযাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে নোটার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটার কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী। হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখুন, এই প্রতিবেদনে আপনারা দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে ডায়মন্ড হারবার যেটা ভাবে রাজ্যের বাকি অংশ সেটা ভাবে। অন্তত এটার সঙ্গে তো সকলে একমত হবেন যে ডায়মন্ড হারবারের ফলতা যেটা ভেবেছে সেটা কিন্তু রাজ্যের বাকি অংশ তাই হয়েছে। তার কারণ 207-এর সঙ্গে এই একটা যোগ হয়ে 208টা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে বিজেপি। এইটা সফল হয়েছে, আপনি মানবেন অরিন্দম দা? সেটা হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি তৈরি করা যায় তাহলে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে টাইম এনেকে বিভিন্ন জায়গায় এইভাবেই প্রত্যাখ্যান করছে। আমার এ দেশ 5000 বছরে আধ্যাত্মিক চেতনায় আমার এ দেশ। আজকে যে মেয়েগুলো ঠাকুরের কাছে গিয়ে অ্যাপিয়ার হয়েছে, তারা যে আজকে মনের বাসনা আনন্দ প্রকাশ করেছে, আপনারা ভাবতে পারছেন? 2014 সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে এমপি। আপনাদের মনে রাখতে হবে 2014-র পরে, আমি কিন্তু এর আগের দিনে বলে গেছিলাম, পুলিশ ইউনিফর্ম পরে মানুষের নিরাপত্তা দেবে, তাদের আজকে সুরক্ষা দেবে, ইউনিফর্ম পরে এসডিপি আজকে ডাকাতি করছে। কেন আজকে আপনাকে বলছি বাই নেম? আমি আপনাকে বলেছি কারণ আমি ডায়মন্ড হারবার সাব ডিভিশনে খুব ভালো উঁচু করে চাকরি করে এসেছি। কেন আপনি জানেন? আপনাকে আমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যে এই মিঠুন দে বলে যে এসডিপিও, হি হ্যাজ গট ভেরি গুড রিলেশন উইথ জাহাঙ্গীর। 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত উনি যা খুশি করেছেন। তারপরে দেখুন, ডিউ টু দিস nefarious activities he was crowned on promotion to the additional SP. কেউ অস্বীকার করতে পারবেন আপনারা যারা ডায়মন্ড হারবারে আছেন? এবার আপনাদের বলি যে এই যে জাহাঙ্গীর কে ছিল? জাহাঙ্গীর আগে মেটিয়াবুরুজ থেকে কাপড় নিয়ে এসে কাপড় সেলাই করত। তার উত্থান হয়েছে কবে এটা আপনাদের জানতে হবে।
উত্থান হয়েছিল 2016 সালে, যখন তমনাশ ঘোষ যখন এমএলএ ছিল, তার অফিসে ঘিরে তাকে কিন্তু আজকে চরম হেনস্থা করে। এই নোটিশটা আজকে দেখে ফেলে মিস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইরকম ছেলে আমার চাই, এইরকম আমি শাহজাহানকে পেয়েছি, এইরকম আমি আজকে ক্যানিংকে পেয়েছি, আমার এই ছেলেকে চাই। দেখুন, তারপরে কিন্তু উল্কার বেদে তার আজকে উত্থান। আজকে কয়েকজন কলেজের ছেলে, ক্যালকাটা ইউনিভার্সিটি কয়েকজন ছেলে আমার বাড়িতে এসেছিল অনেক জায়গা থেকে। তারা বলছিল যে স্যার, আপনি কি শুনেছেন যে আজকে যে আমাদের লোগোটা, বিশ্ব বাংলার লোগোটা পর্যন্ত চুরি হয়ে গেছে? ভাই কোথায় আমি তো জানি না। ও বলছে যে রাধাকান্ত সরকার বলে এক ভদ্রলোক, উনি হচ্ছেন কি নেন তোরে, যে ওটা কে চুরি করেছে? মুখ্যমন্ত্রী, দি দেন চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগোটা চুরি করেছে। তাই আমি বলছি ভাই ওর ছেড়ে দাও কথা বলে। না স্যার, আপনাকে আজকে বলে দিচ্ছি, শুনে নিন, যে প্রাগ ঐতিহাসিক নিদর্শন হিসাবে আজকে ডাইনোসর আসতে পারে। তারও আগে একটা প্রাণী ছিল টেরোসর, উড়ন্ত ডানা, সেও আসতে পারে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস আসতে পারবে না। কারণ যে অত্যাচার করেছে দিনের পর দিন, আজকে এই দাদা বললেন অধ্যাপক যে ফিরে আসবে, নিশ্চয়ই। কিসের উপরে ফিরে আসবে? চুরি, ডাকাতি, ছিনতাই। আপনি তো একজন অধ্যাপক, আপনাকে তো কোনো জায়গায় দায়িত্ব দেয়নি। চোর ছেচর ডাকতগুলোকে সমস্ত শেষ করছি। এটা খুব দুঃখ লাগে যে শাহজাহান ফাজান হতে পারে, কিন্তু আজকে ব্রাত্য বসু, উনি একজন শিক্ষক, উনি নাটক করেন। আপনারা শুনে আসুন দমদমে তার কাণ্ড কারখানা। ব্রাত্য বসু যার নাটক দেখে আমরা শুভেন্দু অধিকারী, আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম শুভেন্দু অধিকারী যা পোস্ট করেছেন, একেবারে পোস্ট করে কটাক্ষ করেছেন। সেখানে একটা লাইন তিনি উল্লেখ করেছেন যে এই তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে নোটার বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আজকের এই পুনর্নির্বাচন একেবারে স্পষ্ট করে দিয়েছে তৃণমূলের অবস্থান কোথায় দক্ষিণ 24 পরগনায়। হ্যাঁ, দেখুন, এই আমরা 2019-24-এ এই যে ডায়মন্ড হারবার যেটা দেখলাম যে বিরাটভাবে সেখানকার সাংসদ দিচ্ছেন, মেনলি ডিউ টু হচ্ছে যে ফলতা আর বজবজ, এই দুটো জায়গায় উঠে এলো, সেখান থেকে বিরাট লিড নিয়ে উনি জিতলেন, এটা আমরা দেখেছি। এবং এবারে যেটা নির্বাচনে আমরা দেখলাম যে গতকাল আজকে যেটা গোনা হলো, নোটায় 784টা পেয়েছে, মানে 0.37% হিসেব করছিলাম, এবং তৃণমূল চলে গেছে 3.7%। মানে আমার এই চ্যানেলে এসে যারা তৃণমূল থেকে আসতেন তারা কংগ্রেসকে, সিপিএমকে গালাগালি করতেন যে ভাই তোমরা কথা বলো না, তোমাদের পার্সেন্টেজ 5-এর নিচে। এখন দেখা গেল তারাই 3.7 চলে গেছে। মানে যারা গত নির্বাচনে বোধহয় 71%-এর উপর ভোট পেত, তারা চলে গেছে 3.7%। তো বোঝা যাচ্ছে যে ব্যাপক জল তারা মিশিয়েছিল এই ডায়মন্ড হারবার মডেলে। আমার মনে আছে যে এই আপনাদের চ্যানেল কি কোনো চ্যানেলে যারা একসময় বলতো ডায়মন্ড হারবার মডেল হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট ভালো করে ম্যানেজ করেছে, সেবাশ্রয় প্রকল্প চালু করেছে, তারা বলেছিল সে সৌভাগ্য প্রকল্প চালু করেছে, সে তো জিতবেই। ডায়মন্ড হারবার ফুটবল চালু করেছে, আজকে তারা বলছে একটা দৌরাত্ম্য চালু করেছে। বোঝাই যাচ্ছে যে কোথাও ডায়মন্ড হারবার মডেলটা তারা ধরতে পারে। ডায়মন্ড হারবার মডেল একটা ফাঁপা মডেল, চুরির মডেল, গুন্ডামির মডেল, এবং সিপিএমের সম্পদগুলোকে কাজে লাগিয়ে এইগুলো করা হয়েছে। জাহাঙ্গীর কে ছিল উনি বলছেন একটা মানে মেটেরিয়ালস থেকে ব্যবসায়, কিন্তু আগে সিপিএম ছিল। সিপিএমে যে সমস্ত এইগুলো ছিল, হ্যাঁ, আর একটা জোগাড় করেছে, ওর বিরুদ্ধে যে লড়েছিল তাকে আবার জোগাড় করেছে। আবার ভাবছিল বোধ হয় আরও সম্পদ বাড়বে, কিন্তু দেখা গেল সম্পদের কোনো কাজে লাগলো না। যে মানুষ রুখে দাঁড়িয়েছে এই গুন্ডামি বিরুদ্ধে, এবং মানুষ রুখে দাঁড়িয়েছে বলে এই চরমতম ফলতার মানুষ, সেটা কত পার্সেন্ট আমি এখনও মনে করি না যে মুসলমান সম্প্রদায়ের বড় অংশ এগিয়ে এসেছে। 70%, 71%-এর কাছাকাছি মোটামুটিভাবে হিন্দুরা একচ্ছত্র হয়েছে, এটা একেবারে পরিষ্কার। এবং সেটা জন্যই কিন্তু আজকের এই জিনিসটা হয়েছে। এবং মুসলমান ভোট কিন্তু চলে গেছে, চিন্তার ব্যাপার, সেটা চলে গেছে, কিন্তু আর তৃণমূলে নেই। আবার সেই যেখান থেকে এসেছিল বামেদের দিকে, বামেরা কিন্তু শম্ভু গরামিকে দাঁড় করিয়েছে, মুসলমান ক্যান্ডিডেট দেয়নি। কংগ্রেস মুসলমান ক্যান্ডিডেট দেওয়া সত্ত্বেও মুসলমান ভোট কিন্তু সিপিএম পেয়েছে। আমার ধারণা যে যদি দেখুন, যদি এই সরকারের আচরণের উপর নির্ভর করবে সিপিএম কতটা গ্রোথ করবে না করবে। এবং একটা মুসলমানদের একটা বড় অংশ কিন্তু তারা এখন মনে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ইলেকশন যদি কোনোভাবে মাপকাঠি হয়, তাহলে বোঝা যাচ্ছে যে মুসলমানদের অংশ কিন্তু তারা মনে করছে যে সিপিএমই বোধহয় ওদের রক্ষাকর্তা হতে পারে। তো যাই হোক,
আমি মনে করি যে ডায়মন্ড হারবার মডেল 7,10,000 ভোটে জিতে উনি পার্লামেন্টে পর্যন্ত গর্ব করেছিলেন, এবং সেই ভদ্রলোক আজকে যখন ওনার মডেলটা ফাঁপা, সেই মডেলের আমরা ভিতরটা জানতে পেরেছি, আমি একমত বিশ্বনাথ দার সঙ্গে যে ওনার রিজাইন করা, যদি সামান্যতম নীতিবোধ উনি যদি থাকে, উনি তো রিজাইন করতে বাধ্য হতে পারেন নানান কারণে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে যদি উনি রিজাইন করে বেরিয়ে আসেন, একটা নৈতিকতার কোনো জায়গা যে ডায়মন্ড মডেল যেটাকে উনি এত করে রাজাগোপাল বাবু বলছেন ইমিডিয়েট রেজিগনেশন করা উচিত, নৈতিক দায় নিয়ে রেজিগনেশন করা উচিত, কিন্তু অন্তত সেদিকে ইঙ্গিত দেখা যাচ্ছে না। তার কারণ সম্পূর্ণভাবে এই যে বিজেপির জয়কে তৃণমূল কংগ্রেস মানতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন যে ফলতা বিধানসভার কাউন্টিং আজ স্পষ্ট অসঙ্গতিকে সামনে এনে দিল। 3:30-এর মধ্যেই 21 রাউন্ডের গণনা শেষ হয়ে গেল। 4 মে এই সময় দুপুর 3:30 পর্যন্ত শুধুমাত্র 2 থেকে 4 রাউন্ডের গণনা হয়েছিল। দেশের কাছে নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পোস্ট করছেন, রাজাগোপাল বাবু হোক বা বিশ্বনাথ চক্রবর্তী হোক, যেখানে বলছেন যে মোরাল রেসপন্সিবিলিটি সামনে নিয়ে দায়কে মেনে নিয়ে ইমিডিয়েট তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। কিন্তু এই হারকে স্বীকার করতেই নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আরেকবার বলবো যে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফলতা বিধানসভার কাউন্টিং এ এটা স্পষ্ট অসঙ্গতি হয়েছে। আজ 3:30-এর মধ্যে 21 রাউন্ডের গণনা শেষ হয়ে গেল। 4 মে এই সময়ে শুধুমাত্র 2 থেকে 4 রাউন্ডের গণনা হয়েছিল। দেশের কাছে নির্বাচন কমিশনের তার ব্যাখ্যা দেওয়া উচিত। স্বপনদা, আমি বলছি কিছুক্ষণ আগে দেবনারায়ণ সরকার বলছিলেন না যে একটা নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতা, জয় যেমন থাকবে পরাজয় থাকবে, কিন্তু একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ জনগণের রায়কে মেনে নিতে অস্বীকার করছেন না। তখন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না আজকে ফলতার এই মহাপরাজয়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নিতে চাইছেন। ফলতার এই নির্বাচন হওয়ার পর একটা রাজনৈতিক দল বলেনি যে ফলতাতে নির্বাচন অবাধ হয়নি, শান্তিপূর্ণ হয়নি। কেউ বলেনি যে এই নির্বাচন অগণতান্ত্রিক হয়েছে, কেউ বলেনি। সবাই নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এই রকম নির্বাচন হয়নি এ কথাটা প্রত্যেকে বলেছে। নির্বাচন কমিশনারকে এবং নির্বাচন কমিশনকে তারা ধন্যবাদ জানিয়েছে, প্রত্যেকে মিলে জানিয়েছে। তার মানে নির্বাচন নিয়ে কারো কোনো বক্তব্য নেই। বক্তব্য আজকে হচ্ছে সেদিন 293টা আসনের মোটামুটি ফলাফল নিয়ে গণনা হয়েছিল, তার ফলাফল নিয়ে সময় লেগেছে, কি হয়েছে সেটা নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আজকের ঘটনাতে যেখানে প্রার্থী নিজে 3 দিন আগে, ভোটের 3 দিন আগে বললো আমি নির্বাচন লড়ছি না, তারপর অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বলছে উনি আমাদের সঙ্গে কথা বলেননি, দল লড়ছে। দলের পরাজয়টা দলের নেতৃত্বকে মানতে হবে, দলের নেতৃত্বে যারা আছে তাদেরকে মানতে হবে যে নির্বাচনে আপনাদের পরাজয় হয়েছে। আপনারা কেন ফার্স্ট থেকে লাস্টে নেমে এসছেন এটা বিচার করুন, বিশ্লেষণ করুন। এইভাবে একটা বিতর্কিত বলে মানুষ বিশ্বাস করছে না, অবজ্ঞার চোখে দেখছে, আপনাদেরকে অত্যন্ত হাস্যাস্পদ করে তুলছে। এটা বোঝার চেষ্টা করুন। আপনাদের জন্য করুণা হচ্ছে, আমার বিশেষ করুণা হচ্ছে। ওই পিসির জন্য হচ্ছে, ভাইপোর জন্য হচ্ছে, দুজনের জন্য সত্যি আমার করুণা হচ্ছে। কোন পর্যায়ে নিজেদেরকে নামাচ্ছেন জনগণের কাছে। জনগণ তো এবার আপনাদেরকে হাসির পাত্র করবে। শুধু মিম হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে নয়, এবার সমস্ত মানুষের কাছে মিম আপনাদেরকে নিয়ে মিম তৈরি হবে। আপনারা দয়া করে চুপ করে যান, একটু চুপ করে গিয়ে বুঝুন, ভাবুন কেন আজকে আপনাদের এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণ হলো। বালি চুরি, শিক্ষা চুরি, মানুষের টাকা চুরি, এমন কোনো চুরি নেই যে চুরিতে আপনারা জড়াননি। আপনারা অন্যদের দুর্নীতির কথা বলতেন, জ্যোতিবাবুর ছেলেকে নিয়ে তুলনা করতেন জ্যোতিবাবুর সময়, আর আপনার পরিবার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তৈরি করলো, আপনি তার বিরুদ্ধে একবার প্রতিবাদ করেছেন, তাদেরকে বাড়ির থেকে বের করে দিয়েছেন, বললেন আমি ওদের সঙ্গে থাকি না। কিন্তু তারা করলো কি করে, এত বিশাল সম্পত্তি তারা করলো কি করে? যেখানে যাওয়া যায়, যত কলকাতা বা তার আশপাশে যত বড় কনস্ট্রাকশন হচ্ছে সব জায়গাতে বলে এই কনস্ট্রাকশনের সঙ্গে আপনার ভাইপো জড়িত আছে। আপনি কোনোদিন এটা তদন্ত করে দেখেননি তার সোর্স অফ ইনকামটা কি? মানুষ দুর্নীতিকে ঘৃণা করে, পশ্চিমবাংলার মানুষ দুর্নীতিকে সবচেয়ে ঘৃণা করে। তারা একটা চোরকে তার ওই চুরিটা সহ্য করতে পারে না। রাজনৈতিক নেতারা চুরি করুক তারা কখনো মানে না, যেদিন সুযোগ পায় তাদেরকে পুরো উপড়ে ফেলে। এটাই ঘটনা হচ্ছে। হার মেনে নিন, হার মেনে নিয়ে আত্মবিশ্লেষণ করুন, সেটা আপনাদের স্বাস্থ্যের পক্ষে মঙ্গল বলে আমি মনে করি। আরেকটা কথা আমি বলে দিতে চাই, যেদিন অভিষেক ব্যানার্জি ফলতাতে দাঁড়িয়ে বললেন যে আমার কাছে জাহাঙ্গীর একটা বার্নিং ঘাট চেয়েছে, ওই যে বক্তব্য রচিয়ে রচিয়ে বলল আমি আপনাদেরকে একটা বার্নিং ঘাট দেব, কারণ 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর অনেকে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, তাদের জন্য বার্নিং ঘাট দরকার। এটা কোনো সভ্য রাজনীতিবিদের বক্তব্য?
আপনি শেষ সময় মুখ্যমন্ত্রী ছিলেন, কেন প্রতিবাদ করেননি? এটা কি ধরনের বক্তব্য? একদম শুভেন্দু অধিকারী এই সমস্ত জায়গা থেকে যে পোস্ট করেছেন, আমি আরো একবার সে জায়গায় কতগুলো লাইন উল্লেখ করতে চাইবো পরের প্রতিবেদনে যাওয়ার আগে, যে ফলস্বরূপ বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনা। অবাধ ও সুষ্ঠু ভোটদানের সুযোগ পেতেই তৃণমূলকে প্রথম থেকে চতুর্থ স্থানে টেনে নামিয়েছে সাধারণ মানুষ। চূর্ণ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের গর্ব। আর তারপরেই ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। স্বচ্ছভাবে ভোট হলে যে কি অবস্থা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আজকে আমরা বুঝতে পারছি, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং নৈতিক দায়িত্ব স্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওখানে পদত্যাগ করা উচিত এবং আরেকবার নির্বাচনে দাঁড়ানো উচিত। দেখিয়ে যদি ওনার হিম্মত থাকে, তাহলে আসুন উনি দেখান যে ফলতাতে বা ডায়মন্ড হারবারে তিনি কতখানি ভোট পেয়ে এবার জেতেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে সেখানেই লক্ষাধিক ভোটে হারতে হলো তৃণমূলকে। এখানেই ভোটদানে বাধার ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ভোটাররা। যারা এতদিন তৃণমূল করত লাস্ট 8 বছর, তারাও নিজের ভোট নিজে দিতে পারেনি। তারা যেই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রে সেই শাসনকে দেখে তারা গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ভোটদানে বাধা দিয়ে ধমকে চমকে পুলিশ আর প্রশাসনকে ব্যবহার করে এতদিন ভোটে জিতত তৃণমূল, আর সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেতেই ফল উল্টে গেল। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে বিধানসভা ক্ষেত্রে 1.5 লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। 15 বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হলো। একটি নীতি আদর্শহীন দল যা মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রবিবার ইভিএম খুলতে দেখা গেল লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের দেওয়া ভোটের 71% বেশি পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলের ঝুলিতে গেছে 4% কাছাকাছি ভোট। অন্যদিকে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছিল আগেই, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল। এদিন সেই পোস্টাল ব্যালটের ভোটের হিসেবও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান একাই 1,500-এর বেশি ভোট পেয়েছেন। সেখানে জয়ী বিজেপি প্রার্থীর ঝুলিতে গেছে 245টি ভোট। সিপিএম 20টি এবং কংগ্রেস পেয়েছে 5টি পোস্টাল ভোট। ভয়ের নির্বাচনে যখন নির্বাচন হয়েছিল তখন পোস্টাল ব্যালটের ভোটটা আছে, ফলে পোস্টাল ব্যালটটা যেটা আছে সেটা একমাত্র নিদর্শন যে তৃণমূল কংগ্রেস কিভাবে প্রথমে থাকতো। আর আজকের যে নির্বাচন সেটা দেখাচ্ছে যে সত্যিকারের নির্বাচন হলে মানুষ নিজের মতামত দিতে পারলে ভয় মুক্তভাবে, তাহলে তৃণমূল কংগ্রেস কোথায় থাকে। শুধু কারচুপি আর ভোটদানে বাধাই নয়, বিরোধী প্রার্থীদের উদ্দেশ্যে ভোটের আগে শোনা গেছিল হুমকি হুঁশিয়ারি। এখানকার বিজেপির প্রার্থী ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। ওনাকে আসতে বলবেন। একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। এদিন ভোটের ফল বেরোনোর আগে থেকেই মিষ্টি বিলি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। উচ্ছ্বাসে মাতেন তাঁরা। সৌমিত্র রায়, হিন্দোল দে ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই নির্বাচনটা তো একেবারে সুবর্ণ সুযোগ তৃণমূল কংগ্রেসের কাছে যে জনভিত্তিটা তাদের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা যাচাই করে নেওয়ার, এবং তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হয়েছে। আপনি মানবেন বিশ্বনাথদা যে দিস ইজ দ্য হাই টাইম ফর তৃণমূল কংগ্রেস টু ইন্ট্রোস্পেক্ট। সেই জায়গায় না গিয়ে আপনি দেখুন 4 মে থেকে শুরু করে আজকের দিনে ফল ঘোষণার পর লাগাতার এই ফলাফলকে বারে বারে আতশ কাচের তলায় রেখে এই নির্বাচন প্রক্রিয়া, জাতীয় নির্বাচন কমিশনকে বারে বারে আক্রমণ করে চলেছে। আমি বলছি তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগণের যে রায় তাকে শুধু অস্বীকার করা নয়, তাকে অপমান করে চলেছে। কি প্রতিষ্ঠা করতে চাইছে এই দল? তৃণমূল কংগ্রেসের পুরনো লোক
সেটা হলো যে নির্বাচনে যখনই হেরে যায় তৃণমূল কংগ্রেস কিন্তু সেটাকে মানতে চায় না। আমি দু একটা উদাহরণ দিই। 2001 সাল, হয় এবার নয় নেভার স্লোগান দিলেন, তারপরে হেরে গিয়ে তিনি বললেন যে সাইন্টিফিক রিগিং করেছে সিপিআইএম দল। একইভাবে তুমি 2006 সালের বিধানসভা নির্বাচন, 2004 সালের বিধানসভা নির্বাচনের পর একইভাবে পরাজিত হয়ে উনি সাইন্টিফিক রিগিং এর তত্ত্ব আনলেন। আবার যখন শাসক হলেন 2019 সালের লোকসভা নির্বাচনে 19টা আসন হারলেন, হেরে বললেন ইভিএম এর দোষ, এবং তিনি দাবি তুললেন ইলেকশন কমিশনের কাছে যে পোস্টাল ব্যালট পেপার ফিরে আসুক, ব্যালট পেপারে ভোট হোক, এবং তার জন্য তিনি সওয়াল করতে লাগলেন। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু, আমি তোমায় বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু সংবিধানের মধ্যে থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো নেন, কিন্তু সংবিধানটাকে অগ্রাহ্য করেন। বারবার আমরা দেখেছি, শুধুমাত্র ইলেকশন কমিশনকে ডিনাই করছেন তা নয়, তারা কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে অস্বীকার করেন, তাদের কোনো রায়কে মানে পছন্দ না হলে সরাসরি জনসমক্ষণে সমালোচনা করেন বিচারপতিদের নাম নিয়ে। আবার সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আমরা দেখেছি, যেখানেই সুপ্রিম কোর্ট একটু ভিন্ন রায় দিয়েছে, বিচার ব্যবস্থাকেও কিন্তু তারা মান্যতা দেন না। এটা কিন্তু কেবলমাত্র তাই নয়, তুমি যদি ভারতবর্ষের আর্মির দিকে তাকাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক রিমার্কস ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি, সেটা বালাকোটের এয়ার স্ট্রাইক নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। আবার কলকাতার মানে নবান্নতে বসে তিনি কেন জরিপ করছে, গাড়ির জরিপ করছিল মিলিটারি থেকে, সেইটাকে তিনি মিলিটারি কু বা অভ্যুত্থান হিসাবে দেখিয়েছেন। আবার একইভাবে তুমি জানো যে ময়দানে সেনাবাহিনী প্রতি ধেয়ে গিয়ে তিনি কার্যত মানে তাদেরকে মানে ঘিরে পুলিশ দিয়ে ঘিরতে চেয়েছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, তিনি সংবিধানের মধ্যে থাকবেন, সংবিধানের সুযোগগুলো সব নেবেন, তা নিয়ে মুখ্যমন্ত্রী হবেন, এমএলএ এমপি হবেন, কিন্তু তিনি সংবিধানটাকেই কুড়ে কুড়ে ধ্বংস করবেন। ফলে এই অ্যাপ্রোচটা কিন্তু মানুষ বিরক্ত হচ্ছিল, যারই ফল কিন্তু 2026-এ তুমি দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে মানুষ। তারপরেও তিনি সেই প্রত্যাখ্যানটাকে না মেনে তিনি রিজাইন করলেন না, সেটাও কিন্তু একটা অদ্ভুত, মানুষ তাতেও কিন্তু তার প্রতি বিরক্ত হয়েছে। আর ফলতার নির্বাচনের যেভাবে তার প্রার্থী সরে গেল, তারপরে নিজেদের মধ্যে মূল্যায়ন না করে এবং বিপুল পরাজয়ের পর তার দলের বিভিন্ন যে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভার নির্বাচিত সদস্যরা দুর্নীতির জালে আবদ্ধ হচ্ছে, দুর্নীতির জন্য একের পর এক অ্যারেস্ট হচ্ছে। এটা লজ্জা। ভারতবর্ষের অন্য রাজ্যের আরো দুটো রাজ্যে ক্ষমতার বদল হয়েছে, কেরালাতে বামেরা পরাজিত হয়েছে, সেখানে কোনো মুখ্যমন্ত্রীকে দেখে কেউ চোর চোর বলছে না, বা স্ট্যালিনের মানে ডিএমকে পরিবর্তন হয়েছে তামিলনাড়ুতে, কিন্তু তারপরে তামিলনাড়ুতে কেউ ডিএমকে কর্মী সমর্থক বা নেতাদের উদ্দেশ্যে চোর চোর বলছে না। কিন্তু পশ্চিমবাংলাতে একটা সরকার 15 বছর চলার পরে তার দলের সদস্য সর্বোচ্চ পর্যায়ের থেকে শুরু করে একেবারে ছোট কাউন্সিলর পর্যন্ত সবাইকে দেখলেই চোর চোর বলে ধাওয়া করছে, এবং ধরাও পড়ছে চুরির কারণে বা মানে শক্তি প্রদর্শনের কারণে। ফলে আমি বলছি যে এটা যদি এখন ইন্ট্রোস্পেক্ট না করে, তাহলে পশ্চিমবাংলার দুর্ভাগ্য হবে যে বিরোধী শূন্য অবস্থায় চলবে। কারণ এই নীতি নৈতিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আগামী 5 বছর বিরোধী আসনে বসা সম্ভব নয়। রাজ্যের বিরোধিতা করতে গেলেই বিজেপি কিন্তু তাদেরকে 15 বছরের আয়নাটা সামনে রাখবে। 15 বছরের যে পারফরমেন্স তৃণমূল কংগ্রেসের, যে দুর্বৃত্তের শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিলেন, যে দুর্নীতির শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, একদম দুর্বৃত্তায়নের কথা বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, মানে দুর্নীতির কথা বলছেন। দেখুন, সেই দুর্নীতির কারণে যারা যুক্ত ছিলেন একেবারে রাজ্যে পালা বদলের পর তাদেরকে পর পর গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ তৃণমূলের জনপ্রতিনিধিদের কথা বলছি। দেখুন, সুদীপ পল্লেকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা থেকে প্রথম গ্রেপ্তার ওই তৃণমূল কাউন্সিলর। ঠাকুরপুকুর থানার পুলিশের হাতে ধৃত 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও 16 নম্বর বোর্ডের চেয়ারম্যান সুদীপ পল্লে। অভিযোগ দায়ের ও গ্রেপ্তারের সময় নিয়েও আদালতে বাদানুবাদ দুপক্ষের আইনজীবীর। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। আদালতে নিয়ে যাওয়ার সময় উঠল চোর চোর স্লোগান। ধৃত 16 নম্বর বোর্ডের চেয়ারম্যানকে দেখানো হলো জুতো। আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে। সুদীপ পল্লের কাছে আমি বারবার তার হাতে পায়ে ধরে
বারবার কেঁদেছি, বলেছি সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। ওর কাছে যখন পায়ে ধরতে গেছি আমার দোকানটা খুলতে দাও, তখন আমাকে চত্থাপড় মেরেছে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে সুদীপ পল্লের বিরুদ্ধে। একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। কলকাতায় প্রথম গ্রেপ্তার করা হলো কোনো তৃণমূল কাউন্সিলরকে। বেহালার জেমস লং সরণিতে ভ্যারাইটি স্টোর ছিল লাল কমল চন্দ্রর। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা দাবি করেন তৃণমূল কাউন্সিলর। না দেওয়ায় ভাঙচুর, মারধরের পর বন্ধ করে দেওয়া হয় দোকান। আমি বলেছি আমার কাছে টাকা নিয়ে, অত টাকা আমি দিতে পারবো না, 5 লক্ষ টাকা। দোকানটা 3.5 মাস বন্ধ করে দিয়েছে গুন্ডামি করে। ওর দলবল এবং ও আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। আমার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেছে 3.5 মাসে। যখন দোকানটা খোলার ঠিক 7-8 মাস পরে কর্পোরেশনকে দিয়ে, আমার সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও আমার দোকানটা ভেঙে দিল, কর্পোরেশনকে দিয়ে শেষ করে দিল আমাকে। বেহালাতে মোটর বাইক সারানোর দোকান চালাতেন পলাশ সমাদ্দার। ব্যবসায়ীর দাবি, সমস্ত নথি থাকা সত্ত্বেও তার কাছে 30 লক্ষ টাকা তোলা চাওয়া হয়। দিতে না পারায় ভেঙে দেওয়া হয় দোকান। মায়ের ওষুধ কিনতে পারছি না, ছেলে মেয়ের স্কুলের মাইনে দিতে পারছি না। বলেছি স্যার আমার এটা ফেরত দিয়ে দিন, এরপর আমার সুইসাইড করা ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। আমার থেকে টাকা চেয়েছিল বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে, আমাকে বলেছিল 30 লাখ টাকা লাগবে, আমি দিতে পারিনি। বিল্ডিং ডিপার্টমেন্ট আমার দোকানটা ভেঙে চুরমার করে দেয়। রবিবার ধৃতকে তোলা হয় আলিপুর আদালতে। ধৃতের আইনজীবী জামিনের আবেদন করে গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। গ্রেপ্তারি বৈধ বলে দাবি করে সরকারি আইনজীবী বলেন, ধৃত একজন প্রভাবশালী ব্যক্তি, তার নামে 5টি এফআইআর রয়েছে, তাকে পুলিশ হেফাজতে দেওয়া হোক। যেই মামলাটা সুদীপ পুলের বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলাটা যখন ও অ্যারেস্ট হয়েছে 8:50-এ, তারপরে ইনস্টিটিউট হয়েছে। আমরা বলেছি এই মামলাটা অ্যারেস্ট হওয়ার পরে তৈরি করা হয়েছে কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন মানুষকে হয়রানি করার জন্য। আমরা বেসিক্যালি দুটো ধারা দিচ্ছি, একটা হচ্ছে এক্সটর্শনের আর একটা হচ্ছে 109 মানে অ্যাটেম্প্ট টু মার্ডার। 5 জন আলাদা আলাদা করে অভিযোগ করেছে, যেখানে বলছে এক্সটর্শনের একটা অভিযোগ নিয়ে আসছেন। লং পুলিশ কাস্টাডি চাইছি, এখানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, এর কাছে কথা বের করতে হবে, টাকা উনি তুলে কোথায় দিতেন সেই রেসপেক্টে থরো ইনভেস্টিগেশনের জন্য আমরা কিছু চেয়েছি, লারিট কোর্ট কনসিডার করছেন। ঘটনার প্রতিবাদে এদিন ফেসবুক লাইভে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2-2.5 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পোলে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয় বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করেন, কি না তো এক্সটর্শন কেস। চায় তার পুরসভা হচ্ছে লুটের আখড়া, সমস্ত লুটপাট সবে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে। মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে, সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে, মানুষকে প্রতারিত করে, বঞ্চিত করে যারা রাজনীতি করেছে, কেউ বাঁচবে না। পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর। রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। প্রবীর চক্রবর্তী, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে দেবনানন্দা, কোথাও গিয়ে কি মনে হয় না মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ, এই ব্যবসায়ীদের চোখের জল একেবারে ভোট বাক্সে প্রভাব ফেলেছে? একদম শাসক দল, পূর্বতন শাসক দলকে একেবারে ঝেড়ে ফেলে দিয়েছে মানুষ। কিন্তু সেই জায়গা থেকে এই হারের কারণ বিশ্লেষণ না করে তার জন্য অজুহাত খোঁজা হচ্ছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা মনে পড়ে যাচ্ছে যে লিগালি হেরেছি তবে মোরালি জিতেছি। না, ব্যাপারটা হচ্ছে কি, ওই যে মানে আপনি যে বললেন পাপকে ঠেকানোর জন্য কিছু না করাই তো পাপ, রবীন্দ্রনাথ বলেছিলেন রাজপথের কথাতে। সুতরাং আজকে যে কথাটা শুনলাম, এটা বলতেই হবে যে পাপকে ঠেকানোর জন্য কিছু না করাই তো পাপ। যে ঘটনাগুলো আজকে যে দেখালে তোমরা, যে কান্নাকাটি করছে, তার কাছ থেকে কীভাবে এক্সটর্শন করে নিয়েছে, এটাকে বলা যাবে না এটা একেবারে নীতিগতভাবে ঠিক, এটা কখনো পেল। দ্বিতীয়ত কথা হচ্ছে, একটা কথা বলে 12th নাইটে বলেছিল, দাস দ্য ওয়াইল্ড গেগ অফ টাইম ব্রিংস ইন ইজ রিভেঞ্জেস। ক্ষমতার ঘূর্ণাবর্তে প্রতিশোধ পেতেই হবে। তা ক্ষমতার ঘূর্ণিবর্তে পড়িয়ে গেছে, এখন প্রতিশোধ। সুতরাং আমি প্রথমেই বলেছি, যেগুলো অন্যায় হয়েছে সেটাকে স্বীকার করতে হবে, তাদের জেল হোক, হাজতে হোক, শাস্তি হোক, এগুলো মানে কারণ ক্ষমতার লিপসায় এইগুলো হয়। পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, এই কথাটা আজকে ইন্টারন্যাশনাল কথা এবং সবাই জানে। সুতরাং যারা অন্যায় করেছে সে যেখানে করুক, পশ্চিমবঙ্গের যেখানে করুক, তাদের শাস্তি দেওয়া হোক এবং নিশ্চয়ই পিউরিফাই করার সুযোগ আছে। একটা কথা বিশ্বনাথ বলছিল যে তামিলনাড়ুতে হয়নি, কারণ তামিলনাড়ুতে যিনি এখন
মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন আমি ডিএমকের সঙ্গে নেব না, ওই চোরের ভাগ আমি নেব না, এবং তার নিয়ে অনেক স্লোগানও হয়েছিল। সুতরাং আজকে যে যায়, হ্যাঁ কেরালায় ব্যাপারটা আলাদা, কারণ সময় পরিবর্তন হয়, কিন্তু তামিলনাড়ুকেও কিন্তু স্টালিনকে সেই চোরের কথাও শুনতে হয়েছে, এ কথা অনেক লেখাও পড়েছে, কয়েকটি ইংরেজি পত্রিকাও বেরিয়েছে। সুতরাং ওটা কোনো কথা না, যারা অন্যায়, একটা অংশ অন্যায় নিশ্চয়ই করেছে, তাদের সেই অন্যায়ের জন্য তাদের শাস্তি পেতে হবে। সুতরাং পরিবর্তন করে আসা যাবে না, এটা ভুল কথা। সামনে 29 ইলেকশন আছে, সেন্ট্রাল ইলেকশন, তারপরে এই ইলেকশনটা মস্ত বড় বড়। আপনি যদি খোলনাম হচ্ছে পরিবর্তন করতে পারেন, নিশ্চয়ই আমি এটা বলবো, পরিবর্তন করলে আসা যাবে না, এটা বলা ভুল, নিশ্চয়ই অন্যায় হয়েছে। মানুষ তার জন্য তো এই অভিযোগগুলো সারবত্তাকে স্বীকার করতে হবে। আমি বলছি যে আপনি অভিযোগগুলো শুনেছেন যে একজন বলছে 30 লাখ টাকা তার কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল, একজন বলছে 5 লাখ টাকা তোলা চাওয়া হয়েছিল। হাতে পায়ে ধরে সুদীপ পল্লেকে বলেছেন এই টাকা যদি দিতে হয় আমার সুইসাইড করা ছাড়া আর কোনো সুযোগ উপায় পড়ে থাকবে না। আপনি বলছি আমি এইখানে একবার দ্রুত প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসতে চাইবো। অরিন্দম, মূল বিষয় হচ্ছে আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে বলছেন কি না এক্সটর্শন কেস, মানে এমন করে এক্সটর্শন কেসটাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে চাইছেন যেন কোনো বাচ্চার হাত থেকে ললিপপ নেওয়ার মতন বিষয়। এখনো পর্যন্ত এই ঘটনা ঘটার পর এই সুদীপ পল্লে মাথায় রাখবেন 16 বছর ধরে তিনি তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে ওটা ভুরি ভুরি অভিযোগগুলো আসা সত্ত্বেও তৎকালীন শাসক না কোনো ব্যবস্থা নিয়েছে, এমনকি এই মহা পরাজয়ের পরেও এই ঘটনাগুলোকে পেটি কেস হিসেবে সামনে আনতে চাইছে তৃণমূল। দেখুন, এক্স মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটাকে, শুরুটাকে কিন্তু আমরা খুব শ্রদ্ধা জানি, খুব। আমরা পুলিশে তখন চাকরি করি, স্যালুট দিতাম। কিন্তু আজকে আপনাকে বলুন, এই যে যে একজন বক্তব্য রাখলেন অ্যাডভোকেট নাকি, ওখানে কি সেকশনটা আপনি দেখুন, এক্সটর্শন মানে জুলুমবাজি, আই অ্যাটেম্প টু কমিট মার্ডার। আচ্ছা আপনি আমাকে বলুন ষড়যন্ত্র ছাড়া এগুলো হয়? আপনি আমাকে বলুন যে আজকে যদি ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি ছাড়া এবং কমন ইন্টেনশন ছাড়া এটা হয়? আজকে তো স্পষ্ট প্রমাণিত, বেহালা থেকে যদি এই যে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তুলেছে, এই টাকা কোথায় গেছে? ওখানে তো রত্না বলে একজন আছে, রত্না চ্যাটার্জি, সেও তো আজকে এমএলএ। এই যে আর্তনাদগুলো, ছেলেটা যে আর্তনাদ করছে, চিৎকার করছে, দিদিকে বলো, এক ফোনে দিদিকে বলো, অভিষেককে বলো, এগুলো আই ডিড নো রেজাল্ট। আজকে আপনি আমাকে বলুন এক্সটর্শন ষড়যন্ত্র ছাড়া কখনো হতে পারে না, ক্রিমিনাল কনস্পিরেসি থাকতে হবে এবং কমন ইন্টেনশন থাকতে হবে, তবেই এই সমস্ত রাম রহিম যারা আছে যেই থাকুক, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন একমাত্র আমাদের রাষ্ট্রপতি গভর্নর ছাড়া কাউকে সবাইকে অ্যারেস্ট করা যায়, কেন অ্যারেস্ট করা যাবে না যদি তারা আজকে চোখ বুজে থাকে? আমি প্রশ্ন করতে চাচ্ছি আজকে এই কথাটা, যে এখানে আপনারা দেখছি শুধু বেহালা, তাহলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কি ভয়ানক পরিস্থিতি হয়েছে, সাধারণ মানুষ, নিষ্পেষিত মানুষদের আজকে ব্যবসা উঠে গেছে, আজকে চোর ছাচোররা আজকে দেশ চালাচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে প্রেজেন্ট গভর্নমেন্ট যে অ্যাকশনগুলো নিচ্ছে, বাউন্ডারি মারছে, আমি স্যালুট জানাই যে নতুন আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার এন্টায়ার টিমকে। যে কেসগুলো হয়েছে, যে কেসগুলো রিওপেন হচ্ছে, এই রিওপেন কেসগুলো ভালো করে তদন্ত করতে হবে। প্রিভিয়াস কালে যে সমস্ত তদন্ত হয়েছে, সেই সমস্ত পুলিশ অফিসার যারা আজকে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড দিয়ে তদন্ত করেছে, দে শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন। যদি তা হয় তাদেরকে ডিসমিস করে দিতে হবে, যে এইভাবে তোমরা আজকে দিনের পর দিন আজকে অত্যাচার করেছো বলে সাধারণ মানুষ আজকে চোখের জল ফেলছে, মেয়েগুলো আজকে চোখের জল ফেলছে। আজকে একটা ভদ্রলোক বলুন আজকে যে তাকে লক্ষ না কোটি লক্ষ লক্ষ টাকা চাচ্ছে, আজকে কেউ দেখা নেই, একটা লোক দেখা নেই। এখন যে একের পর এক এই অভিযোগগুলো সামনে আসছে, সেই সময় নিশ্চয়ই প্রাক্তন তৃণমূল নেতৃত্বের এই বিষয়গুলো জানতেন। যদি তখন ব্যবস্থা নেওয়া হতো, অর্থাৎ তৃণমূল সরকার যদি তখন ব্যবস্থা নিত, তাহলে তো মানুষের কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ পেত। না দেখুন, উনি জেনে শুনে কিছু বললেন না, উনি বললেন ও নাকি প্রচুর সোশ্যাল ওয়ার্ক করতো ইত্যাদি, কিন্তু উনি কি খবর নিয়েছিলেন? উনি কি করতেন? আমি 123 নম্বর ব্লক থেকেই আসি এবং বহু মানুষ জানে যে টেলিভিশন যাওয়ার দৌলতে এই সমস্ত মানুষ যাদের বাড়ি ভাঙা হয়েছে, তারা আমাকে নানান সময় ফোন করে বলেছে যে কেউ আমাদের কথা শোনে না, আপনি আমাদের আওয়াজ তুলুন। আমি বলে উঠতে পারিনি নানান কারণে, কিন্তু আমি এই চোখের জলটা জানি। এই ভদ্রলোক যিনি লোকাল কাউন্সিলর, তিনি একজন সাধারণ পেপার হকার ছিলেন। সেখান থেকে কয়েকশো কোটি টাকার মালিক যদি বলা হয় হয়তো ভুল হবে না। তার বাড়িতে ইনোভা গাড়ি থেকে শুরু করে কি না নেই। আমি পুজোর একটা উদ্বোধনে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আমি একটা ইনোভা গাড়ি দেখে জিজ্ঞেস করেছিলাম, গাড়িটা তো ভাড়াটে গাড়ি নয়, রিয়েলও কিছু নেই, গাড়ির মালিককে ওনার চামচারা বলেছিল দাদা মালিক।
চিন্তা করে দেখুন, একটা পেপার হকার, দিদি জানতেন না এগুলো? এখন উনি নাকা সাজছেন, এখন নাকা সাজছেন, এইভাবে লক্ষ্য করছেন, দিনের পর দিন মারধর করেছেন। কিছুদিন আগে বিপ্লব দাস ছিলেন ত্রিপুরা থেকে, বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তার যে সভা ছিল জাগল লাগিয়ে দিয়েছে এই ভদ্রলোক। সুতরাং এই ভদ্রলোক একজন মারাত্মক ক্রিমিনাল, এবং তাকে সুরক্ষা দেবার কথা যে মুখ্যমন্ত্রী বলছেন, আমি ধিক্ষার জানাই। এখনো ওনাদের শিক্ষা হয়নি। আমার মনে হচ্ছে ভালো ধরনের শিক্ষা মানুষের দেওয়া উচিত। এই যে নির্বাচন হারার পরেও উনি যেভাবে ডিপেন্ড করতে যাচ্ছেন, একজন ক্রিমিনাল। আমি সজল আমাকে নিজে বলেছে এই ভদ্রলোককে গায়ে পুরসভার মিটিংয়ে গায়ে হাত দিয়েছে। এই ধরনের একটা লোক, হ্যাঁ, তাকে দেখুন মানুষ কিভাবে উল্লসিত হয়ে আছে। মানুষের বিশেষ কিছু করা নাই, তর্জনী শক্তি দিয়ে ভোটের দিনকে বুঝিয়ে দিয়েছে যে তারা এই দলকে পছন্দ করে না। এখন ওদের সামনে আছে নিজের পরনের জুতো, সেটা খুলেই দেখাচ্ছে, লজ্জার কিছু নেই। দিদি এখনও কিন্তু দেওয়ালে লেখন করতে চাইছেন না। উনি বলছেন যে কোথায়, যে পাহেলগাঁওতে, হ্যাঁ সত্যি কথা, ওখানকার একজন বেড়াতে গেছিলেন, মারা গেছিল। অত্যন্ত দুঃখের ঘটনা। সেখানে কাউন্সিলররা দেখুন রাজনীতি, পেপার, মিডিয়া আসছে, সেই জন্যই তো তারা জনপ্রতিনিধি। কিন্তু জনপ্রতিনিধি মানে তো এটা নয় যে কার কাছ থেকে 30 লক্ষ টাকা তোলা চাইবেন, কারোর কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা, না হলে দোকান তিনি ভাঙচুর চালাবেন। কিন্তু আমি এইখানে দ্রুত স্বপনদার কাছে আসতে চাইছি। আমি বলছি, দেবস্মিতা প্রশ্ন করছিল কিছুক্ষণ আগে যে এই রকম ব্যবস্থা যদি আগে নেওয়া হতো তাহলে ভাবমূর্তি কিছুটা স্বচ্ছ হতো। এখনো পর্যন্ত সেই ভাবমূর্তি স্বচ্ছ করার ন্যূনতম প্রয়াস বা সদিচ্ছা তৃণমূল কংগ্রেস বা তৃণমূল নেত্রী তার দল সম্পর্কে আছে বলে মনে হচ্ছে আপনার, স্বপনদা? শুভজিৎ, তোমাকে আমি একটা জিনিস বলি, তুমি 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছেন, আজ পর্যন্ত ওনার আচরণে কোনো দিন কোনো জায়গায় তুমি দেখেছো দলের বিরুদ্ধে কারুর সম্পর্কে কখনো অভিযোগ আসলে একজনকে উনি শাস্তি দিয়েছেন, একজনকে দল থেকে বের করে দিয়েছেন, উল্টে তাদেরও সাফাই করেছেন। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এত বড় অভিযোগের পর উনি বললেন আমার সবচেয়ে ভালো মন্ত্রী। অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে বললেন অনুব্রতর মতো এত ভালো লিডার হয় না। যেখানে যে আছে, যার নামে দুর্নীতির অভিযোগ এসছে, উনি নেত্রী হিসেবে তাদেরকে প্রোটেক্ট করেছেন। আমি বলছি নেত্রী হিসেবে শওকত মোল্লা থেকে শুরু করে কাকে, যতদিন আরাবুল ছিল আরাবুলকে, প্রত্যেকে তুমি যার নাম বলবে তারপরে। আজকের সুদীপ পল্লে থেকে শুরু করে প্রত্যেকে, একটা কাউন্সিলরের কত টাকা মাসিক বেতন আছে প্রত্যেকে জানে। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা জেলা পরিষদের মেম্বার বা সভাধিপতিদের কত মাইনে আছে প্রত্যেকে জানে। দলের প্রত্যেকটা নেতাকে বলে দেওয়া আছে টাকা তোলো, ভাগ দাও, কালীঘাটে পৌঁছে দাও। কালীঘাটে যদি তুমি যে যত পৌঁছে দিতে পারবে, ভাগ যে যত দিতে পারবে, সে তত বড় নেতা হবে। যে দিতে পারবে না সে দলের মধ্যে কোনো গ্রহণযোগ্য নয়। যেখানে যে দলের প্রথম কথাটা হচ্ছে তুমি তুলতে হবে, তোমাকে দুর্নীতি করতে হবে, কোত্থেকে তুলবে? দুর্নীতি না করলে, বিভিন্ন জায়গাতে যদি কাটমানি না নেয়, তাহলে সে কোথায় পাবে টাকা? টাকা তো ওইভাবে তাকে দিতে হচ্ছে। তার মানে আমি একটা চোরের ক্লাস তৈরি করছি, চোরের শ্রেণী তৈরি করছি, আর চোরের মক্ষী রানী হয়ে উনি কালীঘাটে বসে আছেন, ভাগ নিচ্ছেন। উনি বলছেন আমি কিছু জানি না। ভাইপো প্রত্যেকে ফুলে ফেপে উঠছেন, উনি বলছেন আমি কিছু জানি না। আরে আপনি জানেন না তো জানে কে? কৈফিয়তটা কে দেবে? আপনার যা দরকার ছিল, যে ইমেজ ছিল, আপনি তৃণমূল সিপিএমকে হটিয়েছিলেন, মানুষ আপনাকে মাথায় তুলে রেখেছিল, ইতিহাসে আপনি ওর জন্য আপনার নাম থাকবে। কিন্তু যে দুর্নীতিকে আপনি প্রশ্রয় দিয়েছেন, দুর্নীতির রানী হিসেবেও আপনার ইতিহাসের নাম থাকবে, এবং আপনার যা শাস্তি হওয়ার দরকার ছিল সেই শাস্তি হয়েছে। আমি দেবনারায়ণ দাকে আরেকবার বলছি, উনি আমার কথার একটা ব্যাখ্যা করেছিলেন যে আজ পর্যন্ত পশ্চিমবাংলা থেকে যে সরকার বিদায় নিয়েছে, আজ অবধি সেই দল আর কখনো ফেরত আসেনি। বামফ্রন্ট আসেনি, তার আগে কংগ্রেস আসেনি, এবার তৃণমূল কংগ্রেস গেল, তারাও কোনোদিন আর ফেরত আসবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, 55,000 খুন করেছিল, আপনি নিশ্চিন্তে থাকুন, আসবে না। তখন এই মোবাইল ছিল না। আপনি সমস্ত মন্দিরে পুজো দিন, সমস্ত দরগায় পুজো দিন, সমস্ত বাজারে যান, সমস্ত চার্চে যান। আপনাকে একটা কথা বলছি, তবু কেউ এই দলকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। এই দল থাকবে না, উঠে গেছে, এই দল উঠে গেছে, এই দল উঠে গেছে। বাস্তব মেনে নিন, এই দল নেই, দল শেষ। তৃণমূল ফিনিশ, তৃণমূল ফিনিশ, তৃণমূল ফিনিশ। আমি বলছি তৃণমূল ফিনিশ, তৃণমূল ফিনিশ, তৃণমূল ফিনিশ। কেউ আপনারা পারবেন না। আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করছিলাম, এবার আসে অবৈধ নির্মাণ। সেখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরে অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা।
যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর কসবা থেকে তিলজলা বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা, সব অবৈধ। পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি, ভাঙা হলো রাজু নস্করের বহুতল। সোনাপাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে, জাহাজ বাড়ি भी होगा। শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপাপ্পুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকাইয়াটারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল। জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারই বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7 তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্টত লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি and the cost will be recovered from PR। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস এন্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে সব ধর্মের ক্ষেত্রেই করছেন। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমি এখান থেকে বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে তৃণমূল জামানায় তো কোনো শিল্প ছিল না, কিন্তু ওই যে কিভাবে গজিয়ে উঠেছিল এই বেআইনি শিল্পের কারবার, একেবারে এই বেআইনি নির্মাণ। কারণ গার্ডেন রিচের ঘটনা আমাদের মনে আছে, একেবারে সেই বাড়ি ভেঙে গিয়ে, বহুতল ভেঙে গিয়ে 12 জনের মৃত্যু হয়েছিল। তারপরে একের পর এক বিশ্বনাথদা নিশ্চয়ই মনে আছে আপনারও যে কিভাবে বেআইনি নির্মাণগুলো, অর্থাৎ সেই ফ্ল্যাটগুলো হেলে গিয়েছিল এবং দুটো ফ্ল্যাটের মাঝখানে যে ন্যূনতম গ্যাপ নেই, সেই পর ছবিগুলো এখন মনে পড়ে যাচ্ছে। মানে তখন কি পুরসভা ঘুমিয়েছিল? চোখে আর নজরে আসেনি কারণ? দেখো, এটা একটা মানে সিস্টেমের পার্ট, নেক্সাসের পার্ট। কলকাতা পুরসভার আধিকারিকের একাংশ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পুলিশ, এই মডেলটা কিন্তু খুব মানে কাজ করেছে। দিনের পর দিন আমরা প্রশ্ন করেছি যে কিভাবে কাউন্সিলর, পুরসভার আধিকারিকের একাংশ পুলিশকে সঙ্গে নিয়ে এবং গুন্ডা মস্তানকে নিয়ে এই ধরনের নেক্সাস চলেছে এবং বছরকে বছর চলেছে। আমার বারবার প্রশ্ন উঠে যে এগুলো তো আমরা আলোচনা করেছি, এবং কিভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা গুন্ডা মস্তানকে সঙ্গে নিয়ে পুরসভাকে ব্যবহার করে অবৈধ নির্মাণগুলোতে উৎসাহিত করেছে, মানে মাসোয়ারা পেত অবৈধ নির্মাণগুলোর থেকে। এককালীন অবৈধ নির্মাণের জন্য বিপুল পরিমাণে টাকা নিত, জলাজমি বন্ধ করে অবৈধ নির্মাণগুলো হতো। এবং এগুলো যখন দিনের পর দিন জনসমক্ষে এসছে, তুমি শুধু তোমার আর্কাইভে দেখো, দিনের পর দিন আমরা এগুলো আলোচনা করেছি। এবং তখন স্টুডিওতে যারা তৃণমূলের আসতেন তারা বলতেন কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যে কথা বলবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছাড় দিয়ে রেখেছিল কাউন্সিলরদেরকে এবং তার স্থানীয় নেতাদেরকে, যারা পুলিশ প্রশাসন এবং পুরসভা নেক্সাসের মধ্য দিয়ে এই ধরনের অবৈধ কাজগুলোকে দিনের পর দিন উৎসাহিত করেছেন এবং তার বিনিময়ে টাকা তুলেছে। টাকা তুলে যদি তুমি পার্টিকে দিতে পারতে, তাহলে তোমার মতন ভালো লোক কেউ হয় না, তুমি ভালো সংগঠক হতে। এটা তো দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন। এবং এই কারণেই তো বারবার বলছি যে কেবলমাত্র কিন্তু মানে কিছু কাউন্সিলরকে ধরলে হবে না, পুরসভার কয়েকজন আধিকারিক যেমন এর মধ্যে যুক্ত আছে, বেশ কিছু আধিকারিক, তাদেরকেও যেমন ধরতে হবে, আবার একদম মাথা পর্যন্ত কিন্তু এটা ধরতে হবে। কারণ এই টাকাটা এই 70-30-এর রেশিওতে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেত। এবং এই না হলে কেন সর্বোচ্চ পর্যায় থেকে দিনের পর দিন এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে যে টাকা তোলা হয়, যে তোলাবাজি চলতো, সেই পুরসভাকে ব্যবহার করে তোলাবাজি নিয়ে চুপ করে থাকতো। এই ইস্টার্ন বাইপাসের পাশে তুমি লক্ষ্য করেছো যে জলাজমিগুলো দিনের পর দিন বন্ধ হতো, পরিবেশবিদরা চিৎকার করতেন, এবিপি আনন্দের স্টুডিওতে আমরা চিৎকার করতাম, বারবার বলতাম যে পশ্চিমবাংলার ফুসফুস এই ইস্টার্ন বাইপাসের ধারে জলাজমিগুলো, যেগুলোর মানে আন্তর্জাতিক স্তরে পরিবেশ সংরক্ষণের প্রশ্নে গুরুত্বপূর্ণ এই জলাজমিগুলো, কিন্তু তৃণমূল কংগ্রেসেই ছিল। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পুরসভার আধিকারিক, গুন্ডা মস্তান এবং পুলিশকে সঙ্গে নিয়ে জলাজমিগুলো দিনের পর দিন বুঝেছে, অবৈধ নির্মাণ করিয়েছে আর টাকা তুলেছে। এই মডেলটা তো চলতে পারে না। ফলে আজকে যখন বর্তমান সরকার এগুলো ভাঙার জন্য একটা উদ্যোগ নিচ্ছে, সেটাকে সাধুবাদ আমি জানাই। এই কারণেই জানাই যে কোনো একটা জায়গায় এই অবৈধ কারবারিরা, এই কাউন্সিলররা ধরে নিয়েছিল, আমাদের কেউ টাচ করতে পারবে না। একেবারে বিশ্বনাথদা বলছে এই ধরনের কারবার চলতে পারে না। ঠিকই তো, চলা উচিত নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ধরনের কারবার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে এসেছে, কোথাও প্রশাসনের নাকের ডগায় চলে এসেছে। তার মধ্যে অবশ্যই তৃণমূল নেতাদের এবং তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের নাম জড়িয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।